যে গত সরকারের সময়ে এই যারা শিক্ষক ছিলেন তারাও কিন্তু অনেকেই নানা সুবিধা নিয়েছিলেন। তারাও এক ধরনের, এখন যেহেতু পরিস্থিতির মধ্যে সরকার এখন পর্যন্ত খুব শক্ত অবস্থানে যায়নি, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও ওই সমস্ত শিক্ষক বা মানে ছাত্রদের বিরুদ্ধেও খুব শক্ত কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ফলে আমরা যেরকম মনে করি যে হঠাৎ করে তারা শামুকের ভিতর থেকে যেরকম খোলস উন্মোচন করে বের হওয়ার চেষ্টা করছে তারা। যে ছাত্ররা ঐক্যবদ্ধ শক্তিতে পুরো ইতিহাস বদলে দিল, সেই ছাত্রদের মধ্যে আমরা দেখছি এক ধরনের বিভাজন, বিভক্তি। কেন? জুই, আপনাকে ধন্যবাদ এবং আমার সাথে আজকে যিনি যুক্ত আছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, তাকে শুভেচ্ছা এবং দর্শক যারা দেখছেন তাদেরকেও। আপনি শুরু করেছেন যে দেশে একটি গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে সীমাহীন নৈরাজ্য, সীমাহীন কিনা আমি জানি না, কিন্তু নৈরাজ্য বাংলাদেশে মানে বিরাজমান। তো আমরা জানি যে বাংলাদেশে একটা ১.৫ দশকের বেশি সময় ধরে চরম কর্তৃত্ববাদী একটা ফেসিস্ট শাসন ব্যবস্থার মধ্য দিয়ে বাংলাদেশ অতিবাহিত হয়েছে এবং সেই ফেসিস্ট স্বৈরশাসনের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতৃত্বে, শেখ হাসিনার নেতৃত্বে যে সরকার পরিচালিত হয়েছিল, দীর্ঘ প্রায় ১.৫ দশক ধরে রাজনৈতিক দলগুলো আন্দোলন সংগ্রাম করেছে এবং সেই আন্দোলন সংগ্রামের একটা পাটাতনের মধ্যে দাঁড়িয়ে শেষ পর্যন্ত আমরা ২০২৪ সালে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের মধ্যে একটা রক্তস্নাত গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরশাসনের পতন, ফেসিস্ট রেজিমের অবসান, শেখ হাসিনার পলায়ন এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটা অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা, এবং সেই সরকারেরও ৩ মাস অতিবাহিত হয়েছে এবং এই ৩ মাসের মধ্যে সাম্প্রতিক সময় সহ একেবারে এই সরকার দায়িত্বভার গ্রহণের পর থেকেই আমরা দেখছি যে এই সরকারের গত সরকার থেকে প্রাপ্ত উত্তরাধিকার সূত্রে আমাদের রাষ্ট্রযন্ত্র, প্রশাসন, আমাদের আইন বিচার সর্বত্র কিছু নৈরাজ্য বিরাজমান ছিল, সেইগুলো সরকারকে মোকাবিলা করতে হচ্ছে। এর সাথে এই আন্দোলন পরবর্তী সময়ে আমরা দেখছি যে এই দেশের মানুষ যারা ১.৫ দশকে তারা এই স্বৈরশাসনের একটা নেগরে থেকে যারা যাতাকলের মধ্যে পিষ্ট হচ্ছিলেন, সেই লোকগুলো যখন কথা বলতে পারেননি, তারা নানা দাবি দাওয়া নিয়ে তারা যখন মাঠে নেমেছে, সেই দাবি দাওয়াকে কেন্দ্র করে এক ধরনের সুযোগ সন্ধানী মানুষও প্রতিনিয়ত সরকারের উপর অব্যাহতভাবে তারা চাপ সৃষ্টির মধ্য দিয়ে। সুযোগ সন্ধানীদের কথা বলছিলেন ডক্টর সিদ্দিকুর রহমান খান, কিন্তু আমরা জানতে চাই সুস্পষ্টভাবে শিক্ষাঙ্গন কেন উত্তপ্ত হচ্ছে? দেখুন, শিক্ষাঙ্গনে আপনি গত ১.৫ দশকে শিক্ষাঙ্গনগুলোতে যে সদ্য নিষিদ্ধ ঘোষিত যে ছাত্র সংগঠন, তারা একটা দানবীয় ব্যবস্থা তারা সেইখানে প্রতিষ্ঠা করেছিল। এই দানবীয় যে ব্যবস্থাটি প্রতিষ্ঠা করেছিল, সেই সংগঠনের নেতাকর্মীরা অনেকেই পরিস্থিতির কারণে তারা কিন্তু আত্মগোপনে গেছেন বা অনেকেই অনেক জায়গায় গেছেন, কিন্তু তাদেরও একটা কর্মী সমর্থক ছিল। তারাও কিন্তু এই বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এখনো তারা অবস্থান করছেন। হয়তো পরিবর্তিত পরিস্থিতিতে তারা তাদের রং বদলিয়েছেন, রূপটা বদলিয়েছেন, সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তারা এক ধরনের নিজেদেরকে আত্মগোপনের মধ্য দিয়ে তারা কিন্তু অবস্থান করছেন। সময় সুযোগ পেলে ছাত্রদের সেন্টিমেন্টকে ধারণ করে বা এই যেহেতু তারা একটা কোমলমতি শিক্ষার্থী, তাদের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে তারাও কিন্তু ভূমিকা রাখছেন এবং সেই ভূমিকা যে রাখছেন সেগুলোর আমরা কিন্তু প্রমাণও দেখছি। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়েও কিন্তু হুট করে এই ১০-১২ জন মুখ কাপড় দিয়ে ঢেকে তারা কিন্তু হঠাৎ করে একটা মিছিল বের করে ৩-৪ মিনিটের মধ্যে আবার কিন্তু তারা অদৃশ্য হয়ে গেছে। এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গতকাল হয়েছে, আর সারা দেশে এরকম হচ্ছে। এই ধরনের যে শিক্ষাঙ্গনগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে গত সরকারের সময়ে এই যারা শিক্ষক ছিলেন তারাও কিন্তু অনেকেই নানা সুবিধা নিয়েছিলেন। তারাও এক ধরনের, এখন যেহেতু পরিস্থিতির মধ্যে সরকার এখন পর্যন্ত খুব শক্ত অবস্থানে যায়নি, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও ওই সমস্ত শিক্ষক বা মানে ছাত্রদের বিরুদ্ধেও খুব শক্ত কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ফলে আমরা যেরকম মনে করি যে হঠাৎ করে তারা শামুকের ভিতর থেকে যেরকম খোলস উন্মোচন করে বের হওয়ার চেষ্টা করছে তারা। তবে যাই হোক না কেন, আমি ব্যক্তিগতভাবে এই যে বাংলাদেশে গত কয়েকদিন ধরে আমি একজন শিক্ষক হিসাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে নৈরাজ্যকর পরিস্থিতি আমরা দেখছি এবং ছাত্ররা একটা বিপ্লবের মধ্য দিয়ে নিজেদের আত্মহত্যার মধ্য দিয়ে একটা ফেসিস্ট রেজিম, যেটার বিরুদ্ধে রাজনৈতিক দলগুলো ১.৫ দশক আন্দোলন করে পারেনি, তারা সামনে থেকে সেই রাজনৈতিক দল বা সাধারণ মানুষের সহায়তায় একটা রেজিমের পরিবর্তন করলো। সেই শিক্ষার্থীরা
এই গত কয়েকদিন ধরে ঢাকা শহরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তারা যে ধরনের আচরণ করেছে, আমরা এই 24-এর গণ অভ্যুত্থান পূর্ববর্তী সময় বা বিশেষ করে অভ্যুত্থানকালীন সময়ে এটার সাথে ঠিক মিলাতে পারছি না। ফলে আমাদের মাত্র সন্দেহটা 3 মাসের ব্যবধানে কেন নিজেরাই নিজেদের প্রতিপক্ষ হয়ে গেল ছাত্ররা? আমরা এইটুকু এই ইয়ার মধ্য দিয়ে আমরা এইটুকু বুঝতে পারছি যে যে এই ছাত্ররা কোনো না কোনোভাবে কারো না কারো দ্বারা প্ররোচিত হচ্ছেন। এবং যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে আমরা দেখেছি আগে তারা সাংগঠনিকভাবে বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিজেদের কর্মকাণ্ড পরিচালনার চেয়ে এখন কিন্তু তারা জাতীয় রাজনীতির বিষয়ে তারা কিন্তু বেশি চিন্তা ভাবনা করছে। জাতীয় নাগরিক কমিটি হয়েছে, বৈষম্য বিরোধী তাদের ইতিমধ্যে তারা ঘোষণা দিয়েছে এবং ফেব্রুয়ারিতে তারা হ্যাঁ জি, রাজনৈতিক দল এবং ঘোষণা করতে এইগুলো যাচ্ছে। নিয়ে তাদের নিজেদের মধ্যেও কিন্তু কিছুটা যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বিভিন্ন পথ মতের যারা ছিল সেখানেও কিন্তু এক ধরনের বিভেদ বা এক ধরনের ইয়া নিজেদের মধ্যে তৈরি হচ্ছে। তো সব মিলিয়ে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটা যারা সংগঠিত করেছিলেন সেই নেতৃবৃন্দ এখন জাতীয় পর্যায়ের রাজনীতি নিয়ে তাদের যে বা জাতীয় পর্যায়ের ইস্যুগুলো নিয়ে তাদের যে ধরনের অবস্থান শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সেইগুলো তারা নজর দিচ্ছে না। এখন প্রশ্ন উত্থাপিত হয়ে যাচ্ছে যে এই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এত ধরনের বড় বড় ঘটনাগুলো ঘটে যাচ্ছে এবং সেই ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে এই স্বৈরাচারের যারা দোসর এখনো আছেন বা স্বৈরাচার সরকারের সুবিধাভোগী তারা কিন্তু নানা বয়ান নেরেটিভ তৈরি করার চেষ্টা করছেন যে এই সরকার ব্যর্থ হয়ে যাচ্ছে, এই সরকারকে নানাভাবে হচ্ছে। তো এইগুলোর ব্যাপারে আমি মনে করি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের এই বিষয়গুলো এখন দেখা দরকার। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আমি শেষ করতে চাই এইটুকু, যদি না হয় তাহলে কিন্তু প্রমাণ হয়ে যাবে যে ছাত্র সমাজের উপর তারা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন। এটা কিন্তু মানুষ প্রশ্ন করতে শুরু করেছে। আনসার বাহিনীকে তারা সচিবালয় থেকে 15 মিনিট 20 মিনিটে তারা সরিয়ে দিতে পেরেছেন। আমাদের বিচারাঙ্গনে একটা কুকে তারা প্রতিহত করতে পেরেছেন। কিন্তু যে ছাত্রদের নিয়ে তারা আন্দোলন করেছেন সেই ছাত্ররা যখন এখন একটা নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করছেন, বিভ্রান্তিকর পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন, তাদের উপর তারা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে তাদেরকে এই সরকারকে অস্থিতিশীল অবস্থার হাত থেকে তারা রক্ষা করবেন না বা তারা এগিয়ে আসবেন না, সেটা কিন্তু আমরা চাই। আজকে আমরা দেখতে পাচ্ছি যে তারা এই ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে, কিন্তু আমি মনে করি কিছুটা বিলম্বিত পদক্ষেপ হয়ে গেছে, আরো এটা তাদের আগে